হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার, যেটা থার্ড সামেটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে করব মডেল কোশ্চেন পেপার 7, পেজ নম্বর 225-এ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, 6 নম্বর মডেল পর্যন্ত আমি করে রেখেছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, প্লে লিস্ট করা রয়েছে প্রশ্নবিচিত্রা বলে, সেখানে সার্চ করলে প্রত্যেকটা মডেল তোমরা পেয়ে যাবে। তো আমরা শুরু করছি। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। একের একেরটা বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনটা। এখানে স্বাভাবিক সংখ্যা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5। ঠিক আছে, বাকিগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। দুয়েরটা বলছে একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 56 টাকা, বিক্রি করার সময় 20% ছাড় দিলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য কত ছিল। আমরা এটা কিভাবে করবো বলতো, 56 গুণ, যেহেতু 20% ছাড় দিচ্ছে তাই 100/80 হয়ে যাবে। ঠিক আছে, 100/80 হয়ে যাবে। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে এটাকে কাটাকুটি করলে হচ্ছে 7 8 56, অর্থাৎ আমরা পাচ্ছি 7 10 70 টাকা। তাহলে 70 টাকা আমরা দেখতে পাচ্ছি, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, চলে আসছি আমরা। দেখো পরেরটায় 3 দাগের প্রশ্নটা কি বলছে। x³ প্লাস x² প্লাস 4x প্লাস k বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত আমাদেরকে বের করতে হবে। আমরা কি করব বলতো, প্রথমে x+2টা আছে, এটাকে আগে 0 করে নেব। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, -2। x এর মান -2 পাওয়ার পর যে রাশিটা দিয়েছে সেটা আমি আগে টুকে নিচ্ছি। x এর কিউব প্লাস 6x² প্লাস 4x আর প্লাস k, এটার মানও কিন্তু 0 হবে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট কি করব, বা দিয়ে এগুলো প্রত্যেকটার মান বসিয়ে দেবো। -2 এর কিউব হয়ে যাবে, তারপরে 6 × -2 এর স্কোয়ার হয়ে যাবে, তারপরে এটা -2 হয়ে যাবে 4 এর সাথে গুণ, আর এটা প্লাস k = 0 থাকবে। নেক্সট লাইনে আমরা কি করবো, -2 এর কিউব যদি আমরা করি তাহলে আমরা জানি -8 হয়। তারপরে এটা 2 এর স্কোয়ার করলে মাথায় রাখবে, 2 এর স্কোয়ার করলে 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 6 24, তাহলে এটা 24 হচ্ছে। 4 2 8 আর প্লাস হচ্ছে k = 0। এবার আমরা কি করব, দেখো এখানে 24 রয়েছে আর 8 8 16, তাহলে 24 থেকে 16 বাদ দিলে কত থাকে, 8 পড়ে থাকে, তাহলে k + 8 = 0। তাহলে আমরা যদি শুধু k এর মান বের করি তাহলে আমরা পেয়ে গেলাম কত, -8। তাহলে -8 আমরা দেখে নিই। -8 দেখো অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্নটা একদম সহজ, বলছে এক্স অক্ষের সমীকরণ কি হবে। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 হয়। ঠিক আছে, y = 0 হবে। 5 দাগেরটা বলছে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটির সমাধান 1,1, কোনটাকে সমাধান করলে 1 পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটাতে 1 ধরলে দেখো সমান সমান আসছে, এখানে 2 আর 3 যোগ করলে 5 আসছে, তার মানে এটা হবে না। এটা 6 আর 2 যদি যোগ করে দিই 6 7 8 হচ্ছে, এটাও হচ্ছে না। 3 আর 2 5 হচ্ছে, তার মানে এইটা হচ্ছে। ঠিক আছে, তার মানে সি এরটা হচ্ছে। আর 4 6 10 হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে অপশন যে সি রয়েছে সেটাই একমাত্র 5 আসছে, তাই অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। এবার প্রশ্ন তোমরা করতে পারো যে স্যার কি করলেন যে সি এরটা বলছেন। এক্স এর জায়গাতে 1 বসাও আর ওয়াই এর জায়গাতে 1 বসাও, তাহলেই দেখবে অ্যান্সার 5 চলে আসবে। এই যে 5 বলে দিয়েছে। 6 দাগেরটা বলছে 6x² প্লাস x - 2 এর একটি উৎপাদক হলো। দেখো 6 দাগেরটা আমাদের মেন যেটা করতে হবে, 6x² রয়েছে, -x আর +2 রয়েছে, এটাকে আমরা কি করব বলতো, মিডিল টার্ম করব। তাহলে এখানে হয়ে যাবে 6x² -4 - 3 × x আর প্লাস দিয়ে 2। এবার আমরা করব 6x² -4x প্লাস 3x আর প্লাস দিয়ে এখানে লিখবো 2। তাহলে এটাকে যদি আমরা কমন নিই তাহলে 2x কমন যাচ্ছে, পড়ে থাকছে 3x + 2। আর এখান থেকে যদি আমরা 1 কমন নিই, ঠিক আছে, এর এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে পড়ে থাকছে 3x + 2। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা। এবার দেখো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, কারণ এটা মাইনাসে দিয়েছে। অঙ্কটা কি মাইনাস, আচ্ছা আচ্ছা এখানে ভুল হয়ে গেছে একটা, অঙ্কটা প্লাসে দিয়েছে, x² + x - 2, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা প্লাস হবে
এটা মাইনাস হবে আর এটাও মাইনাস হবে। টুকতে আমি একটু ভুল করেছি, এবার ঠিক আছে। আমি এই লাইনটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে কমন যাচ্ছে হচ্ছে 2x, তাহলে পড়ে থাকছে হচ্ছে 3x প্লাস 2, আর তারপর থেকে 1 কমন যাচ্ছে, পড়ে থাকছে 3x প্লাস 2। তাহলে 3x প্লাস 2 এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখছি, আর 2x মাইনাস 1 এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখছি। তাহলে এই দুটো আমরা উৎপাদক পাচ্ছি, কিন্তু এখানে এই দুটো উৎপাদক কোনোটাই নেই। 3x প্লাস 2 আছে, এখানে 3x প্লাস 2 নেই, আর 2x মাইনাস 1 আছে, 2x মাইনাস 1ও নেই। তাহলে এটা অপশন ডি এরটা হবে, কোনোটি নয়, ঠিক আছে, এটা কোনোটি নয় আসছে। নেক্সট দেখো 7 দাগেরটা, কোনটি তথ্যের চিত্র উপস্থাপন নয়? চিত্রের উপস্থাপন নয় হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাকে চিত্র উপস্থাপন করা যায় না, এটা পরিসংখ্যা, ঠিক আছে। বাকিগুলো যায় ওজায়, আয়তলেখ এবং পরিসংখ্যা, বহুভুজ, এগুলো করা যায়, কিন্তু পরিসংখ্যাটাকে করা যায় না। নেক্সট আমরা চলে আসছি দেখো 8 দাগেরটা। 8 দাগের অঙ্কটা আমরা কি করব বলেছে, লগ 10 বেসে 7x মাইনাস 5 ইকুয়াল টু বলে দিয়েছে 2। তাহলে আমরা 10-এর স্কোয়ার করতে পারবো তো, লগটাকে যদি তুলে দিই তাহলে 7x মাইনাস 5 ইকুয়াল টু 10-এর মাথায় স্কোয়ার হয়ে যাবে, 10-এর মাথায় 2 হয়ে যাবে, এই 10-এর মাথায় এই যে এই 2টা চলে আসবে। তাহলে 7x ইকুয়াল টু 10-এর মাথায় 2 হলে 100 হয়, আর মাইনাস 5টা এই পাশে আসলে প্লাস 5 হয়। তাহলে 7x সমান সমান 105। তাহলে x এর মান তোমরা 7 দিয়ে ভাগ করে দাও, 7 একে 7, 5 7 35, অ্যান্সার কিন্তু 15 আসছে, ঠিক আছে। তাহলে আমরা সি অপশনে পাচ্ছি দেখো 15, সি অপশনে 15 পাচ্ছি। 9 দাগেরটা দেখো কি বলছে, বলছে এবিসিডি সামন্তরিকের এসিডি হচ্ছে 40 ডিগ্রি আর সিএবি কত? তো আমরা একটা সামন্তরিক এঁকে নিলাম, এটা হচ্ছে সামন্তরিক, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এবং এখান থেকে আমি একটা কর্ণ টেনে দিলাম। বলেছে এটা 40 ডিগ্রি, এটা বলে দিয়েছে কত, 40 ডিগ্রি বলে দিয়েছে এসিডি, এসিডি 40 ডিগ্রি। তাহলে সিএবি কত? সিএবি মানে এইটা কত? তো আমরা কি জানি যে সামন্তরিকের এসিডিটা একান্তর কোণ হয়, একান্তর কোণ, ঠিক আছে। সিএবির সাথে একান্তর কোণ হয়, আর একান্তর কোণ যদি হয় তাহলে এসিডি যেটা, এসিডি যে মানটা, সেটার মানটাই সিএবির মান। তার মানে আমরা সিএবির মান কি লিখতে পারি, 40 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, 40 ডিগ্রি। এবার দেখো এখানে 40 ডিগ্রি অপশনে নেই, তাই আমরা কোনোটি লিখবো, কোনোটি নয় লিখবো, ঠিক আছে, এখানে কোনো অপশনের সাথে মিলছে না। 10 দাগেরটা আমরা করছি, দেখো 10 দাগেরটা বলছে এক্স ওয়াই জেড এর জেড এ এবং ওয়াই বি দুটি মধ্যমা, ওয়াই জেড 50 সেমি হলে এ বির দৈর্ঘ্য কত? তো আমরা এখানে একটা ছবি এঁকে নিচ্ছি, দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা নামকরণ করব, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড, আর এখান থেকে একটা মিড পয়েন্ট হচ্ছে যেটার নামকরণ করতে বলেছে হচ্ছে এ আর বি। তো আমরা এখানে একটা লজিক জানি, এ বির মানটা হাফ অফ ওয়াই জেড হয়, ঠিক আছে। যদি না জেনে থাকো যারা, তারা জেনে নাও যে এ বির যে মানটা, এই যে মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ, এটার মান ওয়াই জেড এর যে মান তার অর্ধেক হয়। তাহলে ওয়াই জেড এর মান তো এখানে বলে দিয়েছে 50, তাহলে 50-এর অর্ধেক করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 25 সেন্টিমিটার, যেটা অপশন সি তে রয়েছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 11 দাগেরটা বলছে এ কমা বি আর 1,1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব √a² প্লাস b² একক হলে নিচের কোনটি সত্য হবে? তো আমরা কি করব, 11 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এর সূত্রটা হচ্ছে তোমরা জানো, a-1 তার হোল স্কোয়ার আর b-1 তার হোল স্কোয়ার, আর এটা বলে দিয়েছে a² প্লাস b² হবে। এবার স্কোয়ার যদি তুলে দিই তাহলে এটা সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস 1, এটা হয়ে যাবে b² মাইনাস 2b প্লাস 1, আর এটা হয়ে যাচ্ছে কি a² প্লাস b²। উভয় পক্ষকে আমরা এখানে স্কোয়ার করেছি, ঠিক আছে, উভয় পক্ষকে আমরা কি করেছি, স্কোয়ার করেছি। এবার দেখো a² এর সাথে a² কেটে যাচ্ছে, আর b² এর সাথে b² কেটে যাচ্ছে, তাহলে -2a - 2b আর +2 = 0 আসছে।
তাহলে আমরা যদি -2 কমন নিয়ে নিই তাহলে a প্লাস বি হচ্ছে, আর এই দুইটাকে ওই পাশে পাঠালে -2 হচ্ছে। -2 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস বি এর মান আমরা কি লিখতে পারি -2, আর বাই দিয়ে -2 কেটে গেলে 1 হয়। তাহলে a প্লাস বি এর মান আমরা কি পেলাম, 1 পেলাম। a প্লাস বি এর মান 1, যেটা অপশন কিসে রয়েছে, বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, দেখো একটি রম্বস বলেছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তবে বৃহত্তম কর্ণটা কোনটা সেটা আমাদেরকে বের করতে বলেছে। তা প্রথমে আমরা একটি কর্ণ ধরে নিচ্ছি, একটি কর্ণ এটা এক্স হবে, এবং অপর যে কর্ণটা সেটাও আমরা ধরে নিচ্ছি, অপর কর্ণ সেটা হয়ে যাবে 3x। এবার আমরা প্রশ্নানুসারে যেটা জানি সেটা হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু 3x, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, রম্বসের হাফ ইন্টু এক্স ইন্টু 3x মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এবং এটার মান বলে দিয়েছে কত, 96। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 96 গুণ, এটা 3-এর 2 ছিল, এটা হয়ে যাবে 2-এর 3। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করে দেখবে কত বেরোয়, 64। 3 দিয়ে 3 3 9, 3 2 6 32 2 64। তাহলে এক্স এর মান 64 বর্গমূল করলে দেখবে 8 বেরোয়। ঠিক আছে, কিন্তু এখানে বড় কর্ণ চেয়েছে, বড় কর্ণ, বড় কর্ণটাকে আমরা 3x ধরেছি, তাই 3 গুণ 8, আর 3 8-এ কত হয়, 24 সেন্টিমিটার হয়। ঠিক আছে, তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য বা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 24 সেন্টিমিটার। নেক্সট 12 দাগ হয়ে গেল। 13 দাগেরটা বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তো দেখো আমরা এখানে দাগ নম্বর দিয়ে করছি 13 দাগেরটা। এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে বৃত্তের যে ছবিটা, বৃত্ত এঁকেছি, তার ভেতরে একটা বর্গক্ষেত্র এঁকেছি। ঠিক আছে, আর এটা মাঝখান দিয়ে যেটা যাচ্ছে এটাই হচ্ছে ব্যাস, এবং এটাকে আমরা কর্ণ বলে থাকি। তাহলে আমরা লিখতে পারি বৃত্তটির ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বের করতে পারলে বৃত্তের ব্যাস বেরিয়ে যায়। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা জানো, কি করে আমরা বের করব, আমরা এখানে বের করব হচ্ছে, দেখো যে 5 দিয়ে দিয়েছে সেমি, তাই 5 ইন্টু √2। ঠিক আছে, একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে, তাহলে 5-এর সাথে √2 গুণ করলে 5√2 হয়। এটাই হচ্ছে উত্তর বৃত্তের ব্যাসের। চলে আসছি আমরা, দেখো 14 দাগের বলেছে যে 41 থেকে 50 যে শ্রেণীটা রয়েছে তার ঘনত্ব বের করতে বলেছে। তো দেখো আমরা ঘনত্ব বের করছি 14 দাগ দিয়ে। ঘনত্ব কি করে বের করব বলতো, ওপরে লিখবো হচ্ছে 7, যেহেতু 7 মেনশন করে দিয়েছে, আর নিচে লিখবো হচ্ছে তার রেঞ্জটা 41 থেকে 50, 51 থেকে 60, এক ঘর করে গ্যাপ আছে। এটার রেঞ্জ কি করে বের করতে হবে বলতো, 41 থেকে 50। ঠিক আছে, বা তোমরা এটা করতে পারো 41 থেকে 50 করে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 41 থেকে 50, তো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 40.4, সরি 40.5 মাইনাস 50.5। এটা সীমানাটা বের করে নিতে হবে। ঠিক আছে, 40.5 থেকে 50.5 মানে হচ্ছে 10 হয়। তাহলে 10 দিয়ে যদি আমরা 7-কে ভাগ করি তাহলে 0.7 অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা অ্যান্সার। এটা আমরা দেখে নিই, অপশন বি তে রয়েছে। ঠিক আছে, আগের গুলো দাগিয়ে দিয়ে আগেরটা অ্যান্সার কত ছিল, আগেরটা অ্যান্সার ছিল হচ্ছে 24, না আগেরটা অ্যান্সার ছিল 5√2 মানে অপশন বি, তারপর তার আগেরটা ছিল হচ্ছে 24। ঠিক আছে, আমি দাগিয়ে দিলাম, সবকটা দেখে নাও, এভাবে করতে হবে। এবার দেখো আমরা 2 দাগের 1-এর অঙ্কটা করব। বলছে দুটো অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হয়, এই উক্তিটা সত্য না মিথ্যা তার সাপেক্ষে আমাদের একটা উদাহরণ দিতে বলেছে। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরো একটা √2 আর একটা √2, আমরা যদি যোগ করি তাহলে এখানে কত হচ্ছে, 2√2 হচ্ছে। ঠিক আছে, দুটো অমূলত সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে 2√2 হচ্ছে, অর্থাৎ এটা একটা অমূলত সংখ্যা। ঠিক আছে, আবার একইভাবে √2 + 1 কে যদি আমরা
মাইনাস প্লাস দিয়ে আমরা যদি আরেকটা 2√2 মাইনাস দিয়ে যদি এটাকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে দেখবে এটার অ্যান্সার 1 আসছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে √2 সাথে √2 যদি আমরা যোগ করি তাহলে 2√2 আসছে, যেটা অমূলদ সংখ্যা। আর √2 প্লাস 1 এর সাথে যদি আমরা -2√2 করি, তাহলে সেখানে দেখো এটার সাথে এইটা যদি কেটে যায়, ঠিক আছে, এটার সাথে যদি কেটে, দাঁড়াও এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা যদি আমরা -2 আর -√2 যদি করি, ঠিক আছে, তাহলে -2 আর -√2 করলে এখানে দেখো -1 আসবে। বা তোমরা যদি এটা উদাহরণ না নাও, আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, ধরো √2 1 প্লাস √2 যদি আমরা লিখি 1 প্লাস √2, আর একটা ধরো প্লাস দিয়ে 1 মাইনাস √2। ঠিক আছে, দুটোই আমরা ধরলাম কি অমূলদ সংখ্যা। তাহলে এদের যদি আমরা যোগ করি তাহলে কি হবে, দেখো এখানে 1 আর 1 2 পড়ে থাকে, আর √2 মাইনাস √2 কেটে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, এই এক্সাম্পলটা কিন্তু তোমরা মনে রাখবে, এইভাবে কিন্তু করে। আরো অনেক এক্সাম্পল রয়েছে, সেটা করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি অমূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, তাই এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো, মিথ্যা লিখবো। ঠিক আছে, এই কারণের জন্য আমরা এটাকে কি লিখবো, মিথ্যা লিখবো। আর তার সাপেক্ষে একটি উদাহরণ দিতে বলেছে, এই উদাহরণটা তোমরা দিয়ে দেবে। 2 নম্বরটা দেখো আমরা কি লিখতে পারি, কোনো বিক্রেতা একটি দ্রব্যের ধার্য মূল্যের ওপর পরপর দুবার 10% করে ছাড় দেন, অপর বিক্রেতা একই দ্রব্যে 20% ছাড় দেন। কোন বিক্রেতার কাছ থেকে দ্রব্যটি কেনা হচ্ছে লাভজনক, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা প্রথমে মনে করে নিলাম যে ধার্য মূল্যটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আমরা এটাকে কি করলাম, ধার্য মূল্যটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 100 টাকা। এবার দেখো বলেছে পরপর দুবার 10% করে ছাড় দেয়, তাহলে প্রথম 10% যদি ছাড় দেয় তাহলে কত টাকা হবে, প্রথম 10% যদি ছাড় দেয় তাহলে হবে হচ্ছে 90 টাকা। ঠিক আছে, প্রথম 10% ছাড় দিলে, তারপরে যদি আবার 10% ছাড় দেয় তাহলে 90 টাকার ওপর আবার 10% ছাড়, মানে হচ্ছে 90/100। তাহলে কাটাকুটি করলে দেখতে পাবে এটা 81 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে জিনিসটার দাম ছিল হচ্ছে 100 টাকা, আর এখন পরপর যদি 10% ছাড় দেয় তাহলে হবে 81 টাকা। কিন্তু একজন বিক্রেতা কি করলো, ডাইরেক্ট 20% ছাড় দিয়ে দিল। তাহলে 100 টাকার ওপর যদি আমরা 20% ছাড় করি তাহলে আমাদের কত বেরোবে, 80/100 বেরোবে। তাহলে 100 কেটে গেলে দেখবে এটা 80 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ধার্য মূল্য 100 টাকা। প্রথম বিক্রেতাকে আমাকে দিতে হবে 81 টাকা, দ্বিতীয় বিক্রেতাকে দিতে হবে 80 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে দ্রব্যটি যদি আমি কিনি তাহলে বেশি আমি লাভ হবো। কত টাকা লাভ হবে, 1 টাকা দেখো আমার লাভ হচ্ছে। এই ব্যক্তিটাকে আমাকে 81 টাকা দিতে হচ্ছিল, এটা প্রথম ব্যক্তি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর এই ব্যক্তিটা হচ্ছে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় জন। তাহলে আমরা উত্তরে লিখবো হচ্ছে কি দ্বিতীয় জনের কাছ থেকে নেওয়াটা লাভজনক হবে। ঠিক আছে, তোমরা এটা পুরোটা ডিটেলসে লিখে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এইভাবে করলাম। ঠিক আছে, 3 দাগেরটা বলছে একটি 5 ঘাত যুক্ত বহুপদী সংখ্যামালা যদি পি অফ এক্স হয়, ঠিক আছে, বা পি এক্স হয় বা পি এক্স কে একটি 3 ঘাত যুক্ত বহুপদী সংখ্যামালা কিউ এক্স দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল ও ভাগশেষ হিসেবে যথাক্রমে আর এক্স আর এস এক্স সংখ্যামালা পাওয়া যায়। তাহলে আর এক্স আর এস এক্স বহুপদী সংখ্যামালা সর্বোচ্চ ঘাত আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখো এটাকে আমরা কিভাবে করব, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আমরা যদি পি অফ এক্স এর মানটা যদি ধরে নিই, ঠিক আছে, যেহেতু 5 বলেছে তাই 5 ধরলাম, একটা 4 ধরলাম, একটা 3, একটা 2, একটা 1 আর একটা +1, এটা আমরা করে নিলাম। ঠিক আছে, আর কিউ অফ এক্স ও বলেছে, এটাকেও আমরা করে নেবো। এটা 3 ঘাত যুক্ত বলেছে, এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে শুধু এক্স, তারপরে 1। ঠিক আছে, এটা আমরা করে নিলাম। এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমরা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা দিয়ে ভাগ করব কাকে, x5 x4 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা দিয়ে যদি আমরা নর্মালি ভাগ করি তাহলে দেখো প্রথমেরটা স্কোয়ার দিয়ে যাচ্ছে, কারণ 3 আর 2 এ 5 হয়, তাই এটা 5 হয়ে গেল। তারপর একটা 4 হয়ে যাবে, তারপর একটা 3 হয়ে যাবে,
আর তারপরটা স্কোয়ার হয়ে যাবে। অপনয়ন যদি আমরা করি অর্থাৎ বিয়োগ যদি আমরা করে দিই তাহলে প্রত্যেকটা রাশি কেটে যাচ্ছে আর পড়ে থাকছে x+1। তাহলে এইটা যে অ্যান্সার বেরোচ্ছে যে ভাগফলটা সেটাকে তো আমরা rx বলে থাকছি, ঠিক আছে। এটাকে আমরা তাহলে কি বলছি, এটাকে আমরা বলছি r অফ x। আর এইটা যে বেরোচ্ছে এটাকে আমরা কি বলছি s অফ x। বোঝা গেল? এবার এই দুটোর চেয়েছে এটা কি দেখে নাও, এই দুটোর চেয়েছে যে সর্বোচ্চ ঘাত কত হবে। তাহলে আর এক্স যেটা রয়েছে এটার সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2, আর এস দিয়ে এক্স যেটা রয়েছে তার সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 1, কারণ এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এটা উদাহরণ দিয়ে করতে পারো বা ডাইরেক্ট অ্যান্সারও লিখে দিতে পারো, কিন্তু মাথায় রাখবে এটা 2 নম্বর রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসছি, এটারই আবার অথবা দিয়ে রয়েছে। দেখো x+1 এর হোল কিউব সমান সমান এই রাশিটা দিয়েছে a1 প্লাস a2 এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব বলতো, এখানে আমরা টুকে নিচ্ছি x+1 তার আবার হোল কিউব আছে ইকুয়াল টু দিয়ে a0 x কিউব, তারপরে a1 x স্কোয়ার, তারপরে a2 x, আর তারপরে রয়েছে a কিউব। এবার আমরা কি করব, এটাকে সূত্রে যদি আমরা ভাঙি তাহলে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এটা যা আছে আমরা তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা যা আছে তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো আমরা যদি তুলনা করি তাহলে তুলনা করলে ভালো করে দেখো, এই যে এইটা যদি এক্স স্কোয়ারের সাথে যদি তুলনা করি তাহলে এই পদটার সাথে যাচ্ছে, আর যদি আমরা এই পদের সাথে তুলনা করি এই পদের সাথে তাহলে এইটা রাশি যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা a1টা পাচ্ছি হচ্ছে কত 3, আর a2টা আমরা পাচ্ছি হচ্ছে কত 3। ঠিক আছে, a1ও পাচ্ছি 3 আর a2ও পাচ্ছি 3। এটা তুলনা করে আমি এখানে লিখে দিলাম তুলনা করে। ঠিক আছে, এটা তুলনা করে আমরা পাচ্ছি। এবার অঙ্কে বলেছে a1 প্লাস a2 এর মান বের করতে, তাহলে 3 এর সাথে 3 যোগ করে দাও, তাহলে দেখবে অ্যান্সার চলে আসছে হচ্ছে 6। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 6 হবে অ্যান্সার। চলে আসছি আমরা দেখো 4 দাগেরটায়। বলছে যদি 3 টু দি পাওয়ার x সমান সমান 2 আর y টু দি পাওয়ার x সমান সমান 5 এবং 5 টু দি পাওয়ার z সমান সমান 3 হয়, তাহলে এই রাশিটার মান আমাদেরকে জানতে চেয়েছে। আচ্ছা, তো আমরা কি করে করব দেখো 4 দাগেরটা। আমরা প্রথমে 3 টু দি পাওয়ার x সমান সমান 2 লিখব। এবার কি করব, উভয় পক্ষকে টু দি পাওয়ারে y গুণ করে পাই। আবারও রিপিট করছি, উভয় পক্ষকে টু দি পাওয়ারে y দিয়ে গুণ করছি, তার মানে এটা y দিয়ে গুণ করলে xy হবে, আর এটা টু দি পাওয়ারে y হয়ে যাবে। y দিয়ে আমরা গুণ করেছি টু দি পাওয়ারে। ঠিক আছে, এবার দেখো 3 টু দি পাওয়ার xy এর জায়গায় এটাই লিখবো, আর 2 টু দি পাওয়ার y এর মান কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যেটা 5 আছে, তাই এখানে 5 বসাবো। আবার এই দুটোকে আমরা উভয় পদকে মানে উভয় রাশিকে আমরা টু দি পাওয়ার z দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে xyz, আর এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার z। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, 3 টু দি পাওয়ার xyz লিখলাম, আর 5 টু দি পাওয়ার z মানে আমরা জানি হচ্ছে 3 হয়। ঠিক আছে, মানে কোশ্চেন পেপারে দেখো তোমরা ভালো করে 3 দেওয়া রয়েছে 5 টু দি পাওয়ার z। এবার আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার xyz সমান সমান 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। ঠিক আছে, সরি 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। 3 টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে 3 হয় শুধু, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি তো xyz ইকুয়াল টু 1, কারণ 3 3 সূচক অনুযায়ী মিলে যাচ্ছে, অর্থাৎ বেসটা মিলে যাচ্ছে, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি টু দি পাওয়ারটা সমান সমান হয়ে যায়। তাহলে xyz সমান সমান 1, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক ছিল। চলে আসছি আমরা দেখো 5 দাগেরটা। দেখাও যে লগ 10 বেসে 2 এর মান 1/4 আর 1/3 এর মধ্যে আছে। তো দেখে নাও এটা রিপিট অঙ্ক। ঠিক আছে, এটা রিপিট অঙ্ক দেখে নাও, এটা কিন্তু মডেল 5-এ ছিল। মডেল 5-এ তোমরা যাবে, মডেল 5-এ গেলেই কিন্তু এটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা কিন্তু রিপিট অঙ্ক, আমি কিন্তু বোঝালাম না। ঠিক আছে, চলে আসছি দেখো 6 দাগেরটায়। 6 দাগেরটা বলছে kx প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং এই রাশিটা সহ সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকলে কে এর মান কত হবে। আচ্ছা, কে এর মান কত হবে এটা বের করার জন্য কিন্তু আমাদের কি দরকার বলতো, একটা শর্ত দরকার। তাহলে 6 দাগ দিয়ে যে শর্তটা লিখছি সেটা হচ্ছে, আমরা জানি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2।
এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। এটা বসিয়ে দাও তাহলে, কে বাই 1 নট ইকুয়াল টু 4 বাই কে প্লাস 3, এটা বসবে। ক্রস গুণ করো, ক্রস গুণ করলে হবে কে স্কোয়ার প্লাস 3k, আর এইদিকে নট ইকুয়াল টু হবে 4, 4টাকে এই পাশে নিয়ে চলে আসো, কে স্কোয়ার প্লাস 3k, তারপরে মাইনাস দিয়ে 4, আর নট ইকুয়াল টু বসাবো কি 0, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বের করব, এটাকে মিডিল টার্ম করব, তাহলে কে স্কোয়ার প্লাস দিয়ে এটাকে আমরা লিখবো কিভাবে 4k মাইনাস কে, আর মাইনাস 4 নট ইকুয়াল টু 0, কে কমন যাচ্ছে পড়ে থাকছে কে প্লাস 4, এখান থেকে 1 কমন যাচ্ছে পড়ে থাকছে কে প্লাস 4 নট ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কে প্লাস 4 আর একটা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কে মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কে এর মান নট ইকুয়াল টু -4 বেরোবে একটা, আর কে এর মান নট ইকুয়াল টু 1 বেরোবে একটা, ঠিক আছে। এই দুটো রাশির জন্য বা এই দুটো মানের জন্য কিন্তু একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, এটা উত্তরে তোমরা লিখবে। চলে আসছি আমরা, দেখো 7 দাগেরটা, একটি বৃত্তের কোন ব্যাসের ব্যাসের প্রান্ত দুটির স্থানাঙ্ক বলে দিয়েছে, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। আমি এখানেই করে দিচ্ছি, দেখে নাও। আমি দাগ নম্বর দিলাম 7। তাহলে আমাদের কাছে বৃত্ত রয়েছে এবং তাদের এখানে এই পয়েন্টটা বলে দিয়েছে 4,0, আর এটাতে বলে দিয়েছে 0,4। তাহলে আমাদের এটা কেন্দ্র বের করতে হবে। তাহলে কেন্দ্র বের করার সূত্র তোমরা জানো, কেন্দ্র বা মধ্যমান বা মধ্যবিন্দু বলতে পারো, ঠিক আছে। কেন্দ্র না লিখে এখানে মধ্যবিন্দু আমরা লিখে দিই, ঠিক আছে। মধ্যবিন্দুটাই কেন্দ্রকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তা মধ্যবিন্দুর সূত্র তোমরা জানো, x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এখানে হবে 4 যোগ 0/2, আর একটা হবে 0 যোগ 4/2, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এটা বেরোবে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4, এটাও 2 দুগুণী 4, অর্থাৎ 2,2, ঠিক আছে। এটার অ্যান্সার তাহলে কত বেরোবে, 2,2 বেরোবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা, দেখো 7 দাগেরটায়। আচ্ছা 7 দাগেরটা তো হয়ে গেল, চলে আসো 8 দাগেরটায়। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 50 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি। এখানে প্রশ্ন করেছে যে ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল কত। আমরা কি করব দেখে নাও 8 দাগেরটা। আমাদের মেন হচ্ছে একটা সামান্তরিক আগে আঁকতে হবে, এই হচ্ছে সামান্তরিক। এটার নামকরণ আমরা করে দেবো, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা ডি। এটা দিয়ে আমরা কর্ণ টেনে নিলাম এবং এর মধ্যবিন্দু জিজ্ঞেস করেছে এবং এটা পি আমরা নাম দিয়ে দিলাম। তাহলে এ পি বি, ঠিক আছে। এ বিপি বা এ পি বি, এটার ক্ষেত্রফল বের করতে হবে। কি করে করব দেখো, প্রথমত আমরা যদি ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল বের করি, এটার ক্ষেত্রফল হচ্ছে পুরো সামান্তরিকের অর্ধেক। মাথায় রাখবে, পুরো সামান্তরিকের অর্ধেক, পুরো সামান্তরিক 50, তাহলে তার অর্ধেক করলে হচ্ছে 25 বর্গ একক। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে আরেকটা ত্রিভুজ রয়েছে যেটা এবিসির অর্ধেক, এ বিপি, এটার ক্ষেত্রফলটা হচ্ছে এবিসির অর্ধেক। তাহলে এবিসি বেরোলো কত, 25, তার মানে 25-এর অর্ধেক, অর্থাৎ 12.5 অ্যান্সার, ঠিক আছে। 12.5 বর্গ একক, এটা উত্তর। আমি আবারও রিপিট করছি যে তোমরা যারা বুঝতে পারলে না, প্রথমে সামান্তরিক ছিল, মাঝখান থেকে কর্ণ টানলে দুটো ত্রিভুজ সমান ভাগে ভাগ হয়ে যায়, তাই পুরো সামান্তরিককে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যে কোনো একটা বৃত্তের যে কোনো একটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেলাম। আবার এই ত্রিভুজটা এ বি সিটাকে আবার সমান দুটো ভাগে ভাগ করা যায়, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 12.5 বেরোলো, ঠিক আছে। 9 দাগের অঙ্কটা দেখো কি বলছে, এবিসিডি সামান্তরিকের এপি ও বিপি হলো যথাক্রমে কোণ এ ও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। এপি 3 সেমি আর বিপি 4 সেমি হলে এবির মান কত। তো দেখো এখানে পাশে ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছে, এই ছবি অনুযায়ী যদি এটা অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে এই যে কোণটা পি কোণটা, এটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। এবার 90 ডিগ্রি আমি মুখে বলে দিলে তো হবে না, তোমরা যদি 90 ডিগ্রি ধরে করো তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র ফেললেই, পিথাগোরাসের সূত্র ফেললে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমাকে এটা দেখাতে হবে যে 90 ডিগ্রি এটা হচ্ছে কিভাবে, ঠিক আছে। আমি প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কটা করছি। এটা 90 ডিগ্রি প্রমাণটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এখান থেকে যেটা পাচ্ছি
সেটা হচ্ছে এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। এখানে আমরা লিখতে পারি হচ্ছে পি এ বি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে পি বি এ। এই দুটো কোণ হচ্ছে সমান, ঠিক আছে, এই দুটো কোণ সমান। এবার আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা জানি যে এটা পুরোটা, এই যে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, যেটা তোমার ডি এ বি, যেটা ডি এ বি যেটা, এবং তার সাথে রয়েছে হচ্ছে সিবিএ যেটা সিবিএ, এটা মিলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। সামন্তরিকের মাথায় রাখবে দুটো কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে ডিবিএ আর সিবিএ এই দুটো মিলে 180 ডিগ্রি হয়। এবার ডিবিএ যেটা ডি, ভালো করে দেখো ডি, তারপরে দাঁড়াও এটা ভুল হয়ে গেছে, ডি ডিএবি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ডিএবি যেটা সেটাই তো হচ্ছে 2 গুণ পিএবি, ঠিক আছে। আর সিবিএ যেটা সেটা 2 গুণ পিবিএ, ঠিক আছে। এটা ইকুয়াল টু 180 ডিগ্রি লিখলাম। এবার দেখো 2 কমন নিয়ে নিলে পুরো থাকছে হচ্ছে পিএবি প্লাস পিবিএ, তাহলে আমরা পাচ্ছি এটা 180 ডিগ্রি। তাহলে শুধুমাত্র কোণ পিএবি আর প্লাস কোণ পিবিএ এই দুটো মিলে আমরা পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। তার মানে নিচের যে দুটো যে অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এই দুটো মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই ওপরেরটা, ওপরে যে পি কোণটা সেটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বা আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ এ পি বি থেকে পাই, থেকে পাই। তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি, এটার থেকে আমরা পাচ্ছি কোণ, কোণ পাচ্ছি এ পি বি, ঠিক আছে। আমরা তাহলে কি পাচ্ছি এ পি বি, এ পি বি তাহলে আমরা কত পাচ্ছি 180 থেকে 90 বিয়োগ করে দিলাম, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি কোণ এ পি বি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা অঙ্কটা থেকে বলতে পারি যে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা পিথাগোরাসের সূত্র পড়বে, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র তোমরা হয়তো অনেকেই জানো না। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মেন সূত্র। তো আমরা অঙ্কটাতে তাই ফেলবো, দেখো। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এখানে এপি, এপি স্কোয়ার প্লাস দিয়ে পিবি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। এখানে এবিটা অতিভুজ। এপির মান এখানে বলে দিয়েছে, এপির মান বলে দিয়েছে 3 স্কোয়ার আর পিবির মান বলে দিয়েছে 4 স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে শুধু এবির মান যদি আমরা বের করি তাহলে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, 9 16তে 25 হয় আর 25-এর বর্গমূল করলে 5 একক বেরোয়, ঠিক আছে। তার মানে 5 সেন্টিমিটার আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম। দেখে নি 5 সেন্টিমিটার। এখানে এপি 3 আর বিসি 4 ঠিক বসিয়ে, এপি 3 আর পি বিপি বা পিবি, আচ্ছা ঠিকই আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা উত্তর লিখে দেবে। নেক্সট আমরা করবো দেখো 10 দাগেরটা। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। এটা একটা রিপিট অঙ্ক, ঠিক আছে। আমি মডেল কোশ্চেন পেপার বলে দিচ্ছি, 3 নম্বর মডেলে যাবে, সেখানে এটা দেখতে পেয়ে যাবে। 3 নম্বর মডেলে এই অঙ্কটা রয়েছে, ঠিক আছে। তো আমি এটা আর করালাম না, দেখে নাও। 11 দাগেরটা বলছে কোন রম্বসের পরিসীমা পি একক, ক্ষেত্রফল এ বর্গ একক এবং কর্ণদ্বয়ের যোগফল এম একক হলে যে রাশিটা দিয়েছে তার সংখ্যামালা আমাদেরকে বের করতে হবে। তো 11 দাগ দিয়ে করছি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আগের বছরের প্রশ্ন বিচিত্রাতে এই অঙ্কটা রয়েছে। তো আমরা কি করব, এখানে ধরে নিচ্ছি, ধরে নিলাম যে একটি কর্ণ, একটি কর্ণকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, এবং অপর যে কর্ণটা রয়েছে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কি করে বের করবো বলতো, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বের করার শর্টকাট নিয়ম তোমরা না জানলে জেনে নাও। দুটো কর্ণ দেওয়া থাকলে সেই দুটো কর্ণের অর্ধেকের স্কোয়ারের সমষ্টি হবে, অর্ধেকের স্কোয়ারের সমষ্টি রুট ওভারের মধ্যে। তাহলে এটা আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4, এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই 4, ঠিক আছে। এটা একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা পরিসীমা বের করি,
পরিসীমা যেটাকে পি দিয়ে মেনশন করেছে, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এটা লিখে দেবো x²/4 আর y²/4। ঠিক আছে, 4 গুণ দিয়ে এটা লিখে দিলাম পরিসীমার সূত্র। নেক্সট আমরা বের করবো হচ্ছে ক্ষেত্রফল, যেটাকে মেনশন করেছে এ দিয়ে। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে xy/half। ঠিক আছে, আমরা ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। এবার বলেছে দুটি কর্ণের যোগফল, যেটা এম দিয়ে প্রকাশ করেছে, তাহলে লিখবো কি দুটি কর্ণের যোগফল যেটা এম দিয়ে প্রকাশ করেছে সেটা আমরা লিখবো x+y। ঠিক আছে, প্রত্যেকটা রাশি আমরা করে নিলাম। এবার আমরা চলে আসছি অঙ্কটাতে। মেন অঙ্ক কি দিয়েছে দেখো, সুতরাং দিয়ে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। অঙ্কটা বলেছে p² প্লাস 16a পাই দিয়ে হচ্ছে m²। তো মান বসাচ্ছি, পি এর জায়গায় দেখো সেকেন্ড ব্র্যাকেটে 4 ইন্টু রুট ওভারের মধ্যে x²/4 y²/4। ঠিক আছে, এবং এটা পুরোটা স্কোয়ারে হয়ে যাচ্ছে, তারপরে প্লাস দিয়ে 16 জায়গায় 16 লিখলাম, আর এর মান হচ্ছে xy/2, আর বাই দিয়ে কি লিখবো m² মানে হচ্ছে x+y এর হোল স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকটার মান এখানে বসিয়ে দিলাম। এবার দেখো 4 এর স্কোয়ার করলে এখানে কত হয় 16, আর ডট দিয়ে এটা কি করব বলতো, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে একবার গুণ হবে x²/4 দিয়ে, আবার 16কে গুণ হবে একবার y²/4 দিয়ে। ঠিক আছে, এটা কাটাকুটি করলে 8xy হয়, আর বাই দিয়ে আমরা কি করব x+y তার হোল স্কোয়ার করব। এবার দেখো এটাকে কাটাকুটি করলে 4 4 16, তার মানে 4x², এটা হয়ে যাবে 4y², আর প্লাস দিয়ে 8xy, আর নিচে রয়েছে হচ্ছে x+y এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব দেখো, ওপর থেকে 4 কমন যাচ্ছে, x² লিখবো প্লাস y² প্লাস 2xy, আর নিচে যা আছে তাই, নিচেরটায় আমরা হাত দিলাম না। ঠিক আছে, ওপরেরটা দেখো সূত্র যাচ্ছে, এটা হচ্ছে x+y এর হোল স্কোয়ারের সূত্র, আর নিচেও সেম জিনিস রয়েছে, তাহলে আমরা পুরোটাকে কেটে দিতে পারি, তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেল কত 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমরা পেলাম কত 4 পেলাম। 11 দাগের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আগের বছরের প্রশ্ন বিচিত্রাতেও ছিল। চলে আসছি আমরা দেখো 12 দাগেরটায়। 12 দাগের প্রশ্নটা আমি এটা মুখে মুখে বলে দেবো, কারণ এটা বহুবার রিপিট হয়েছে। শতকরা পরিসংখ্যা কাকে বলে, বলছে প্রদত্ত একটি শ্রেণী প্রসারের পরিসংখ্যান শতকরা হিসেবকে ওই শ্রেণীর প্রসারের শতকরা পরিসংখ্যা বলে। ঠিক আছে, এটা টেক্সট বইও পেয়ে যাবে। আর পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে তোমরা রিপিট পেয়ে যাবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এটা রিপিট রয়েছে, কোনো না কোনো মডেলে রয়েছে রিপিট, সেটা একটু দেখে নিও, আমি করালাম না। 13 দাগেরটা দেখো x3i। 13 দাগেরটা বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 আর শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণীটা কত হবে। দেখো এটা একদম রিপিট অঙ্ক, এটা বহুবার করেছি, প্রায় প্রত্যেকটা মডেলেই থাকে। ঠিক আছে, তো উচ্চ সীমাটাকে x আর নিম্ন সীমাকে y ধরেছি, ধরে তারপরে আমরা মধ্যমা বের করেছি, তারপরে তার প্রসারটাও দেখো এখানে রেঞ্জটাও বের করেছি x - y = 10, তারপরে অপনয়ন করেছি বা বিয়োগ করে দিয়েছি, সেখান থেকে x এর মান 47 এসেছে, আর 84 থেকে 47 বিয়োগ করে দিয়েছি, সেখান থেকে 37 এসেছে। তাহলে উচ্চ সীমা হচ্ছে 47 আর নিম্ন সীমা হচ্ছে 37। এটাই হচ্ছে অঙ্ক, এটা রিপিট, এটা মডেল 5 এ রয়েছে। ঠিক আছে, মডেল 5 দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি করিয়ে দিলাম হচ্ছে এই মডেল কোশ্চেন পেপারটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পিডিএফ নিতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। আর আমি রবিবার আর সোমবার করে লাইভে আসছি, লাইভের সমস্ত আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। লাইভ ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, তাহলে অঙ্কগুলো শিখতে পারবে। ঠিক আছে, অনেক লাইভে কিন্তু আমি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাই, চ্যাপ্টার ধরে ধরে করাই। যেমন নেক্সট এই যে রবিবারটা আসছে, এই রবিবারে কিন্তু আমরা লগারিদম করব। ঠিক আছে, এই রবিবার রাত 8টা থেকে 8টা বা 9টা, টাইমটা এক্স্যাক্টলি তোমরা টেলিগ্রামেই পেয়ে যাবে, অথবা যে কমিউনিটি ট্যাব রয়েছে ইউটিউবের সেখানেও পেয়ে যাবে। টাইমটা তোমরা একটু দেখে নিও, কিন্তু রবিবারটা মেনশন করে দিলাম। রবিবার আমরা লগারিদমের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করব, তাই তোমরা লাইভে থেকো। ঠিক আছে,
তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।